Welcome, my dear students. Welcome to my channel ঘরে ঘরে ইংলিশ। আমি বিগত একটি ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম কি করে বাংলা বাক্য দেখে দেখে বুঝতে হয় কোনটা কোন টেন্স। তারপর আমি সেদিন প্রমিস করেছিলাম যে প্রত্যেকটি টেন্সকে ইন্ডিভিজুয়ালি ধরে ধরে বোঝাবো। তো সেই প্রক্রিয়া আজ শুরু করলাম। ক্লাস 1, the first class of tense learning। আজকে শিখবো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। যদিও আমি প্রিভিয়াস একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে কোন বাংলা বাক্যগুলোকে আমি প্রেজেন্ট ইনডেফিনাইটের পর্যায়ভুক্ত করব, তবু আমি আজকে আরেকবার ডিসকাস করছি যে কথাগুলো ইউনিভার্সাল। সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পশ্চিমে অস্ত যায়, শীতকালে শিশির বিন্দু পড়ে, বর্ষাকালে বৃষ্টি হয়, পাখিরা আকাশে ওড়ে, এই সবগুলোই ইউনিভার্সাল ব্যাপার। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এগুলো প্রেজেন্ট ইনডেফিনাইট। আবার একইভাবে যেটা তোমার বা আমার বা কারোর হ্যাবিট, সে প্রতিদিন স্কুলে যায়, এই কথাটা সে যেদিন স্কুলে যাচ্ছে না সেদিনও বলতে পারবে যে আমি স্কুলে যাই, এগুলো প্রেজেন্ট ইনডেফিনাইট। আবার তুমি মনে করো কোনো জায়গায় রেগুলার না গেলেও সপ্তাহে 2-3 বার করে হয়তো যাও। আমার বাবা সপ্তাহে 2 বার বাজারে যায়, এটা বাবার একটা যাওয়ার ফ্রিকোয়েন্সি, যে নিয়ম করে সপ্তাহে 2 বার যায়, এটাও প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হবে। প্রেজেন্ট ইনডেফিনাইটকে প্রেজেন্ট সিম্পল টেন্সও বলে। তো আমরা প্রেজেন্ট ইনডেফিনাইটই বলবো বারবার। এই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স কিভাবে চিনবে যে এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনাইট? আমি তো বলে দিলাম, তারপরে আমি বলছি, দেখো, যত তুমি টেন্সের গভীরে 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 ঢুকবে না, অটোমেটিক্যালি, spontaneously, without any effort, you can easily understand that this particular Bengali sentence should be followed by the present indefinite rules. এটা তুমি অটোমেটিক শিখবে। বিগত বছরগুলোতে প্রত্যেকটা স্টুডেন্ট যেমন শিখেছে, ইট উইল হ্যাপেন অলসো উইথ ইউ, নো প্রবলেম, একদম টেনশন নিও না। কিন্তু আমি যে বাংলা বাক্যটা বুঝলাম, সূর্য পূর্ব দিকে ওঠে, কি রাম প্রতিদিন স্কুলে যায়, কি রহিম প্রতিদিন ফুটবল খেলে, কি রহিম ভাত খায়, বিকজ রহিম ভাতটাই খায়, অন্য কিছু খায় না, রুটি প্রেফার করে না, সে দুপুরবেলা ভাতই খায়। যখন সে দুপুরে ভাত খাচ্ছে না, সকালবেলাও সে বলতে পারবে যে রহিম দুপুরে ভাত খায়, এটা আমরা বলতে পারবো। সে সকালবেলাও বলা যাবে, কারণ দুপুরে ভাত খাওয়াটা তার অভ্যাস। তো আমি তো রহিম ভাত খায় বাংলাটা তো বুঝলাম যে এটা প্রেজেন্ট ইনডেফিনাইট। এটাকে ইংলিশ কনভার্ট করতে গেলে একটা রুল ফলো করতে হবে। প্রেজেন্ট ইনডেফিনাইট ক্লাস নাম্বার 1 টেন্সের যে সূচনা আমি করলাম আজকে, তার প্রথম ক্লাস। এই প্রথম ক্লাসের রুলসটা দেখো, সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট, আদার্স। এখন প্রেজেন্ট ফর্ম কোনটা? আচ্ছা, তোমাকে যদি জিজ্ঞেস করে খেলা ইংরেজি কি, খেলা ক্রিয়াপদের, খেলা ভার্বের ইংরেজি কি, ফার্স্ট অফ অল তোমার মাথায় কি আসবে? প্লে। তোমাকে যদি বলা হয় দেখা ইংরেজি কি, তুমি বলবে দেখা ইংরেজি হচ্ছে সি। তুমি কখনোই বলবে না দেখা ইংরেজি স। তাহলে ফার্স্ট যেটা মাথায় স্ট্রাইক করে সেটাই হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তো প্রেজেন্ট ফর্মটাই কিন্তু লাগবে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের নামে তো রয়েছে প্রেজেন্ট, তাহলে তো তোমার প্রেজেন্ট ফর্মটাই তো বসাতে হবে। এখন আজকে যেগুলো হচ্ছে, আমি যেগুলো বলবো, এই যে দেখতে পাচ্ছ যে খেলে, ভাত খায়, স্কুলে যায়, এগুলো তো অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব, ওটা অ্যাকশন করছে। দেখো, রাম দাঁড়িয়ে আছে, আমি যদি বলি রাম ইজ আ স্মার্ট বয়, রামের কোনো মুভমেন্ট হবে না, কারণ ইজ ভার্ব কোনো অ্যাকশন বোঝাচ্ছে না, রাম দাঁড়িয়েই থাকবে। রামকে যদি বলি রাম হ্যাজ এ বিউটিফুল মোবাইল ফোন, যদি বলি, এটা তো একটা হ্যাজ ভার্ব ইউজ হলো, কিন্তু রামের কোনো অ্যাকশন আমরা দেখবো না, কারণ হ্যাজ একটা অ্যাকশন ভার্ব নয়। কিন্তু যেই বলবো রাম টক্স ইন হিজ মোবাইল ফোন, রাম ওয়াচেস হিজ মোবাইল ফোন, সেই মুহূর্তে কিন্তু রাম যে চুপচাপ ছিল সে সঙ্গে সঙ্গে মোবাইল ফোনটা ওয়াচ করতে শুরু করবে।
অথবা মোবাইল ফোনে কথা বলবে, অর্থাৎ হি উইল গো থ্রু অ্যান অ্যাকশন, কারণ ওয়াচ, টক এগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব। আজকে আমি বলবো এই যে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে সেই অ্যাকশন ভার্বটা প্রেজেন্ট ফর্মটা বসবে, কারণ এর নামের মধ্যেই তো রয়েছে প্রেজেন্ট, তাই নয় কি? তারপরে অবজেক্ট, তারপরে আদার্স। এখন প্রশ্ন হবে কে সাবজেক্ট কে অবজেক্ট, স্যার বুঝবো কি করে? ইটস ভেরি সিম্পল। রাম ভাত খায়, কে খাওয়ার কাজ কে করছে? রাম। যে খাওয়ার কাজটি করছে, যে ভার্বের কাজটি সম্পাদন করছে, সেই সাবজেক্ট। আর সে কি খায়? ভাত খায়। ওই ভাতটা হবে কি জানো? অবজেক্ট। আবার যদি বলে স্যার স্টুডেন্টটিকে বকেছে, স্যার স্টুডেন্টটিকে বকে, কাকে বকে? কাকে বকে? স্টুডেন্টকে। স্টুডেন্টটিকে একটি গিফট দিয়েছে, কাকে দিয়েছে? স্টুডেন্টকে। কি দিয়েছে? গিফট। দুটোই কিন্তু অবজেক্ট হবে। কাকে দিয়েছে, কি দিয়েছে। তাহলে কোন জায়গায় আমরা এলাম? ভার্বকে যদি কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর বেরোবে সেটাও অবজেক্ট। কি দিয়ে প্রশ্ন করলে যে কি দেয়, একটা গিফট দেয়, সেটাও অবজেক্ট। তা আমরা বুঝে যাবো ইজিলি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কোনটা সাবজেক্ট অবজেক্ট বুঝবো। তারপরে যদি আরো কিছু থাকে, অর্থাৎ রাম স্কুলে যায় প্রতিদিন, এই যে এভরিডে, এটাকে আমি আদার্সের মধ্যে ফেলুন, এটা শেষে দেব। তাহলে এই স্ট্রাকচারটা খুব ভালোভাবে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট, আদার্স। শুধু মনে রাখবে প্রেজেন্ট ইনডেফিনিটে প্রেজেন্ট নামটি অন্তর্ভুক্ত আছে মানেই ভার্বের কোন ফর্ম হবে? প্রেজেন্ট ফর্ম হবে। বুঝতে পেরেছো? এইবার এখানে একটা ব্যাপার আছে যেটা আমাকে বলতে হবে। এই যে লাল কালিতে আমি লিখেছি দেখো, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে, ভার্বের যে প্রেজেন্ট ফর্ম তার সাথে এস বা ইএস যোগ করতে হবে। এস বা ইএস যোগ করতে হবে। কখন? যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হবে। আর সাবজেক্টের প্রসঙ্গ যখন আসছে, আমি এখানে লিখে রেখেছি দেখো, আই উই আমি আমরা, ইউ ইউ তুমি তোমরা, হি সি ছেলেদের ক্ষেত্রে আমরা বলবো হি, সি মানে সে, যদি মেয়ে হয় তাহলে সি, ইট অথবা হতে পারে দিস, আর নাউন আর দে। নাউনটা কি? নাউন মানে নেম। রাম, শ্যাম, যদু, মধু, ডগ, কাউ, বার্ড, ট্রি, স্কাই, যে কোনো কিছু থার্ড পারসন সিঙ্গুলার। আর এই দে এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল। এখন এই যে আমি বললাম বার্ড, বয়, যে মুহূর্তে বার্ডস আর বয়েজ হবে সঙ্গে সঙ্গে সেই বার্ডস আর বয়েজ হয়ে যাবে থার্ড পারসন প্লুরাল। যতক্ষণ সে বার্ড আছে, যতক্ষণ সে বয় আছে, ততক্ষণ সে থার্ড পারসন সিঙ্গুলার। যে বার্ডস বা বয়েজ হয়ে যাবে থার্ড পারসন কি হয়ে যাবে? প্লুরাল। এখন এখানে আমি কি বলছি, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, অর্থাৎ এই সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মের গায়ে, প্রেজেন্ট ফর্ম তো হবেই, আমরা জানি ভার্বের প্রেজেন্ট ফর্মটাই বসাতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট, তার সঙ্গে এস বা ইএস যোগ করতে হবে। কিভাবে চিনবে থার্ড পারসন সিঙ্গুলার? শুধু মনে রাখবে আমি, আমরা, তুমি, তোমরা, আমি, আমরা, তুমি, তোমরা, এই চারটে, আমি, আমরা, তুমি, তোমরা বাদে জগৎ সংসারে যা আছে সব থার্ড পারসন। শুধু এই চারটে বাদ দিয়ে আমি, আমরা, তুমি, তোমরা। এইবার এই যে থার্ড পারসন আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া জগৎ সংসারে যা থার্ড পারসন আছে তার যদি সংখ্যা সেটা একটা হয় তাহলে থার্ড পারসন সিঙ্গুলার। এই যে বোর্ড, আমি, আমরা, তুমি, তোমরা, কেউ তো এই বোর্ডটা নয়, তাহলে এটা বোর্ডটা কি থার্ড পারসন? এখন বোর্ড কটা? একটা, সঙ্গে সঙ্গে বুঝে যাবে থার্ড পারসন সিঙ্গুলার। আরেকটা বোর্ড যদি এসে যায় থার্ড পারসন, বাট সেটা হয়ে যাবে প্লুরাল। পেন, অবশ্যই আমি, আমরা, তুমি, তোমরা, কেউ তো এই পেনটা নই, এটা থার্ড পারসন, কিন্তু এটা একটাই রয়েছে। তাহলে এই পেনটা যদি সাবজেক্ট হয়, তার সঙ্গে যদি কোনো ভার্ব ইউজ করতে হয়, যে পেনটা টেবিলের উপরে আছে, দ্য পেন লাইজ অন দ্য টেবিল, লাইজ ভার্বের গায়ে কি যোগ হলো? এস, কারণ পেনটা থার্ড পারসন সিঙ্গুলার। কিন্তু যেই দুটো পেন এলো, থার্ড পারসন তো সে রয়েছে, নো প্রবলেম, থার্ড পারসন তো বটেই, কিন্তু সেটা তো সিঙ্গুলার না। যতক্ষণ পেন একটা আছে এই ঘরে বসছে, যেই পেন দুটো হয়ে গেল থার্ড পারসন তো বটে, কিন্তু তখন সেটা কি হবে? প্লুরাল।
তখন কিন্তু তুমি বলতে হবে দ্য পেন্স লাই অন দ্য টেবল। তখন আর লাইস বলতে পারবে না, তখন আর ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে না, কারণ থার্ড পারসন হলেও সেটা আর সিঙ্গুলার না, সেটা কি হয়ে যাচ্ছে, প্লুরাল। তো এই নিয়মটা তোমরা দেখলে। এবারে এসো, তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, স্যার বুঝলাম সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, আপনি বলে দিলেন আমি, আমরা, তুমি, তোমরা বাদে যা কিছু থাকবে থার্ড পারসন, সেটা যদি সংখ্যায় একটা হয় থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সঙ্গে এস বা ইএস দেবো। স্যার কিভাবে এস বা ইএস দেবো? তবে কি ভার্বের সঙ্গে এস বা ইএস দুটোই দিয়ে আমি তলায় লিখে দেবো বিদ্রোহ, বিশেষ দ্রষ্টব্য, যে স্যার খাতা লিখবেন তার উদ্দেশ্যে কি তাহলে লিখে দেবে? স্যার আপনি তো পণ্ডিত মানুষ, আমি এস বা ইএস দুটোই দিলাম, আপনার জন্য একটা এমসিকিউ দিয়ে দিলাম, আপনি প্লিজ কারেক্ট যেটা আছে সেটা সিলেক্ট করে বাকিটা জাস্ট স্ট্রাইক আউট করে দেবেন। তা তো করলে হবে না, তোমাকে জানতে হবে। শোনো, যে ভার্বের শেষে এস, ডবল এস, এস এইচ, সিএইচ, এক্স আর ও থাকবে, তাদের সাথে তুমি ইএস যোগ করবে। আবার বলছি, এস, ডবল এস, এস এইচ, সিএইচ, এক্স ও মাথায় ঢুকিয়ে নাও। এইগুলো যদি দেখো ভার্বের শেষে আছে, কোশমিন কালো এস হবে না, কি হবে, ইএস। আর যদি দেখো ভার্বের শেষে ওয়াই আছে, তাহলে সেই ওয়াই এর জায়গায় ওয়াইটা আই হয়ে যাবে, এবং তারপরে তুমি দেখতে পাচ্ছ আমি লিখেছি আই এর পরে কি হবে, ইএস যোগ হবে। অর্থাৎ ওয়াই থাকলেও ইএস হবে, তবে ওয়াইটা কনভার্ট হয়ে আইতে। কিন্তু তারও একটা শর্ত আছে, ওয়াইটা আই ইএস হবে যদি ওয়াই এর আগে কনসোনেন্ট থাকে। আমরা তো জানি ভাওয়েল, অ্যালফাবেটের পঞ্চপাণ্ডব, এ ই আই ও ইউ, স্ট্রং স্ট্রং পাঁচটা ভাওয়েল, পাঁচটা লেটার। যদি ওয়াই এর আগে কনসোনেন্ট থাকে, তাহলে ভাওয়েল ব্যতি রেখে, ভাওয়েল ব্যতি রেখে যারা থাকে তারাই কনসোনেন্ট। যদি কনসোনেন্টটা থাকে তবেই কিন্তু ওয়াইটা আই হবে আর তারপরে ইএস যোগ হবে। ব্যতিক্রমও আছে, ওয়াই এর আগে যদি ভাওয়েল থাকে, অর্থাৎ এ ই আই ও, এ ই আই ও ইউর মধ্যে কেউ যদি ওয়াই এর আগে থাকে, সেই পাওয়ারফুল ভাওয়েল বলবে আরে আমার পরে আছে, কার সাহস আছে সেই ওয়াইকে চেঞ্জ করবে? সুতরাং সেক্ষেত্রে কিন্তু ওয়াইটা ওয়াই থাকবে। সো আই হ্যাভ রিটেন সাম এক্সাম্পলস আই হ্যাভ রিটেন, জাস্ট লুক। TRY, ওয়াই এর আগে কনসোনেন্ট, সেটা কিন্তু হচ্ছে TRIES। CRY, ওয়াই এর আগে কনসোনেন্ট হয়ে যাচ্ছে CRIES। কিন্তু দেখো সে, প্লে, এই যে লিখেছি আমি, দেখো জাস্ট লুক অ্যাট দিস ব্লু কালারড রাইটিং, সে, প্লে, ওয়াই কিন্তু কোনো চেঞ্জ হলো না, ইএসও যোগ হলো না, কারণ এদের আগে কি রয়েছে, ভাওয়েল রয়েছে। তাহলে এস বাই ইএস কোন ক্ষেত্রে হবে সেটা ক্লিয়ার হয়ে গেল, যে এস, ডবল এস, এস এই, সিএইচ, এক্স ও থাকলে তো ইএস হবেই, ওয়াই এর ক্ষেত্রেও ইএস হবে, ওয়াইটা আই হবে, প্রোভাইডেড ওয়াই এর আগে কি থাকতে হবে, কনসোনেন্ট। আর যদি ওয়াই এর আগে ভাওয়েল থাকে, আমি আর কিন্তু ইএস দেওয়ার সাহস পাবো না, আমাকে এসই দিতে হবে। এবার এই যে ফর্মুলাটা বলেছিলাম, সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট আর আদার্স, এই ফর্মুলাকে ফলো করে আমরা এখানে লিখবো। দেখো, আই, উই, ইউ, দে, এই যে আই, উই, ইউ, দে, বা যদি এখানে আমি বয় লিখেছি নিচে, যদি এখানে দের জায়গায় থাকতো বয়েজ, গার্লস, ডগস, কাউস, হোয়াট এভার, প্লুরাল যদি থাকতো, তাহলে যদি বলি আমি, আমরা, তুমি, তারা, তোমরা কোথায় যাচ্ছ, তোমরা প্রতিদিন স্কুলে যাও, তাহলে সাবজেক্ট হিসাবে কে কে বসবে, আই, উই, ইউ, দে। অথবা বয়েজ, গার্লস, থার্ড পারসন বাট প্লুরাল, তখন কিন্তু জাস্ট প্রেজেন্ট ফর্মটা হবে, তার গায়ে এস বা ইএস হবে না। আর ইংরেজিতে নিয়ম আছে কিন্তু, ঠিক আছে, যে আমি স্কুলে প্রতিদিন যাই, তখন দেখবে প্রথমে আমি, তারপরে যাইটা হয়তো পিছনে আছে বাংলায়, সেরকম করে কিন্তু ইংলিশ সাজালে হবে না, যে আমি প্রতিদিন স্কুলে যাই, আই এভরিডে স্কুল গো, না। এর নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে আদার্স। যদি এখানে অবজেক্ট নেই, তাহলে কি হবে, গো টু স্কুল এভরিডে। তলার উদাহরণটা দেখো, হি, শি, রাম, দা বয় বা দ্য গার্ল, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার যদি হয়, আমাকে তখন গোর গায়ে ইএস যোগ করতে হবে। এবং অলরেডি উই হ্যাভ ডিসকাসড হিয়ার
গো এর পরে দেখো একটা ও রয়েছে, তাই ওর সঙ্গে যেহেতু ওটা রয়েছে তাই এক্ষেত্রে এস নেব না, কি নেব? ইয়েস। গোস টু স্কুল এভরি ডে। আবার দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি, দ্য বার্ড। দ্য বার্ড, আমি, আমরা, তুমি, তোমরা কেউ কিন্তু বার্ড নই। তাহলে বার্ড থার্ড পারসন, কিন্তু বার্ড কটা? একটা, কারণ এই বার্ডের সঙ্গে কোনো প্লুরাল নির্ণয়কারী কোনো এস কিন্তু নেই, তাহলে এটা থার্ড পারসন প্লুরাল। তাই জন্য এই ফ্লাই মানে যে ওরা, আকাশে ওড়ে পাখি, এই ফ্লাই FLY যেটা অরিজিনাল বানান, সেই ফ্লাই কি হচ্ছে? ওয়াইটা আই হয়ে গিয়ে ইয়েস হচ্ছে। কেন জানো? কারণ এই যে নিয়ম বলা হয়েছে, ওয়াই এর আগে কি থাকতে হবে? কনসোনেন্ট। তা ফ্লাই FLY অরিজিনাল বানানটা কি? অরিজিনাল বানান হচ্ছে FLY। তাহলে ওয়াই এর আগে যে এলটা সেটা কনসোনেন্ট, তাই এখানে কি হলো? ফ্লাইজ ইন দা স্কাই। যে মুহূর্তে পাখি যখন উঠছে তখন সেই পাখির পরিচিত ফ্যামিলি মেম্বার্সরা যদি বলো ভাই তুই একা উঠছিস আমিও যাব, অর্থাৎ যে মুহূর্তে এখানে বার্ডের সঙ্গে কি হয়ে যাবে? বার্ডস, অনেকগুলো পাখি হবে, দেন তুমি কিন্তু ফ্লাইজ লিখবে না, তোমাকে লিখতে হবে কি? দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। তাহলে তোমাদের একটা আইডিয়া হলো। এবার আমি জাস্ট পরপর পরপর বলে যাচ্ছি। তোমার যদি মনে হয় অ্যাট এ টাইম ইউ আর নট এবল টু গ্রাস্প এনিথিং, দেন তুমি এইটাকে আবার পরবর্তীতে দেখে নিতে পারবে। দ্যাট ইজ দ্য প্লাস পয়েন্ট অফ দিস ইউটিউব চ্যানেলস। ঠিক আছে, একটা টিচার কিছু শেখানোর পরে তাকে আবার জিজ্ঞেস করতে গেলে একটা ভয় লাগে, স্যার যদি রেগে যায়, যদিও স্যারের রাগে না, কিন্তু এখানে ইউটিউবে অ্যাট এনি টাইম, অ্যাট এনি মোমেন্ট অফ দ্য ডে, অফ দ্য নাইট, তুমি যতবার ইউটিউবকে আমাকে বলতে বাধ্য করাবে, দেখবে ইউটিউবে আমি সেই একই কথা বারবারই বলবো এই ভিডিওতে। আই এম বাউন্ড টু ডু দ্যাট। তুমি একবার বুঝতে না পারলে শতবার দেখতে পারবে, বারবার রিওয়াইন্ড করে করে। এইবার চলে এসো, দেখো এখানে আমি লিখেছি নেগেটিভ, অর্থাৎ কে বলেছে সব সময় বাক্য হ্যাঁ সূচক হবে, অ্যাফার্মেটিভ হবে? না সূচক হয় নাকি? না সূচক তো হয়। রাম ভাত খায়, তার মানে বলতে হতো রাম ভাত খায়, দ্যাট ইজ রামস নেচার, রাম ভাত খায়, তার মানে রাম রুটি খায় না। তাহলে আমাকে এটা নট আনতে হবে। নট আনার জন্য কি করতে হবে? এই যে নটটা দেখছো, এই নটে আবার একটা ডিমান্ড আছে, জানো? নটের একটা ডিমান্ড আছে। নট বক্তব্য হচ্ছে কি, যে আমি যখন বসবো না, আমার সামনে আর পিছনে দুদিকে ভার্বের সাপোর্ট দরকার। অর্থাৎ বনবাসে যখন সীতা, রাম, লক্ষ্মণ একসঙ্গে হাঁটতো, সীতা কোথায় থাকতো? মাঝখানে থাকতো। সামনে হয় রাম বা লক্ষ্মণ, তাদের মাঝখানে কে থাকতো? সীতা। নটের বক্তব্য হচ্ছে আমি আবার সীতা হব, আমি সীতা হব, আমার আগেও একটা ভার্ব দিতে হবে, পরেও একটা ভার্ব দিতে হবে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি অন্যান্য টেন্সে কিন্তু মূল ভার্বের সাথে আবার একটা হেল্পিং বা অক্সিলারি ভার্ব থাকে, এখানে কিন্তু কোনো হেল্পিং ভার্ব নেই। যদিও স্টুডেন্টরা কিন্তু ভুল করো, তোমরা কি করো বলো তো? এই যে বলছে না আমি স্কুলে যাই প্রতিদিন, একটা স্টুডেন্টদের টেন্ডেন্সি থাকে আই গো, এই যে অ্যাকশন ভার্বটা গো না লিখে হঠাৎ করে তারা সামনে দিয়ে দেয় আই অ্যাম গো টু স্কুল। অ্যামটা আনে, অ্যাম তো লাগবে, প্রেজেন্ট ইনডেফিনিট অ্যামও আসে, পরে আমি আলোচনা করব। যে আই এম হ্যাপি টুডে, আই অ্যাম হ্যাপি, আমার স্টেট বোঝাচ্ছে, কন্ডিশন বোঝাচ্ছে আমি কেমন, আমি হ্যাপি, আই অ্যাম, তখন অ্যাম বসবে। কিন্তু যখন যাওয়া অর্থে গো ভার্বটা অলরেডি দেয়ার মানে রয়েছে সেখানে অ্যাম কেন? তাহলে দেখো গো এখানে কিন্তু একটাই, এর কোনো হেল্পিং ভার্ব নেই, তাই গোর পক্ষে সম্ভব না নটের ডিমান্ডটা মেটানো। নট বলে আমি সীতা হব, আমার আগেও দিতে হবে ভার্ব, পিছনেও ভার্ব দিতে হবে। যেমন করে সীতা দুদিকে রাম লক্ষ্মণের ঘেরাটোপে থাকতো, আমারও আগে দিতে হবে, পরে দিতে হবে। আবার এখানে দেখো হি, শি, রাম, দ্য বয়, এগুলো তো সব থার্ড পারসন সিঙ্গুলার, আগে ডিসকাস করেছি। তাহলে এখানে কি আসছে? ডাজ নট গো। তাহলে এখানে তো কি ছিল? অ্যাকচুয়ালি এখানে কি ছিল? ভালো করে দেখো, অ্যাকচুয়ালি এখানে থাকার কথা কি? গোজ। ভালো করে দেখো, গোজ, বয়, রাম, শি, থার্ড পারসন সিঙ্গুলার, তাই ভার্বের গো ও রয়েছে, তাই এর গায়ে ইএস যুক্ত হওয়ার কথা। এদিকে নট বায়না করছে আমাকে দুটো ভার্বের মাঝখানে রাখতেই হবে, আমি নইলে বসবো না, আর নট না বসলে নেগেটিভ হবে না, আর নেগেটিভ না হলে আমার অর্থ সম্পূর্ণ হবে না। তখন যখন দেখা যাচ্ছে কোনো হেল্পিং ভার্ব নেই, আমি যখন অরিজিনাল চাবিটা খুঁজে পাচ্ছি না, আমার ডুপ্লিকেট চাবি আনতে হবে, তখনই
ওইখানে তখন গো দেখা যাচ্ছে, গো যদি দেখো মনে করো গো নটকে স্যাটিসফাই করার জন্য গো কোথায় চলে এলো, নটের সামনে। নট সামনে দেখলো, হ্যাঁ ভার্ব এসেছে গো, পিছনে দেখছো ভার্ব নেই, তাহলে দুদিকেই ভার্ব দরকার। তখন তখন কিন্তু এই গোজ, যেটা গোজ রয়েছে, সে তখন ডু ভার্ব, যেটা ডামি ভার্ব বা ডুপ্লিকেট যে অক্সিলারি, তাকে বলবে ভাই তুই এসে একটু দায়িত্ব নে, নটের সামনে বস। তো ডু যখন আসবে বলবে ভাই তোর সুবিধার্থে আমি একটা লেবার দেবো, নটের আগে এসে বসবো, কিছু মাল করি ছা, এমনি এমনি বসবো, কিছু তো তোকে দিতে হবে, গিভ অ্যান্ড টেক পলিসি বস, গিভ অ্যান্ড টেক পলিসি। তখন ডাজ গোজ বলছে আমি ভাই কি দেবো বল, তখন ডু ভার্ব, যেটা ডু ভার্ব, সে বলছে ভাই তোর গায়ে তো একটা দেখতে পাচ্ছি ইয়েস রয়েছে, তোর গায়ে তো একটা অর্নামেন্ট লেগে রয়েছে ইয়েস, ওটা দাও, ওটা নিয়েই বসে যাও, অগত্য ওটা দিতে হবে, আদারওয়াইজ তো নেগেটিভ বাক্য হবে না। তখন এই গোর গায়ে যে ইয়েসটা ছিল, সেই ইয়েসটা চলে যাবে কি, এই দেখো ডুর গায়ে কি চলে এসেছে ইয়েস, এবং গো কিন্তু ইয়েস হারিয়ে এখানে কি বসে আছে দেখো, শুধু গো। সেই জন্য সবসময় জানবে প্রেজেন্ট ইনডেফিনাইটে নটের আগে ডু অথবা ডাজ বসবেই। কিভাবে বুঝবে, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার না হয়, অর্থাৎ আমি, আমরা, তুমি, তোমরা বা দে, আই উই দে, এই যে লিখে দিচ্ছি আমি দেখো আই উই দে, বা দ্য বয়েজ, অর্থাৎ থার্ড পারসন যদি প্লুরাল হয় তাহলে তুমি নটের আগে ডু দেবে। আর যদি এটা থার্ড পারসন সিঙ্গুলার হয়, হি শি বয় দা, সরি হি শি রাম দা বয়, বা ইট বা দিস বা কাউ বা যে কোনো কিছু, দ্য ক্যাট দ্য ডগ, যা হবে সিঙ্গুলার যদি হয়, তাহলে নটের আগে নেগেটিভ করার জন্য, নটকে সাপোর্ট দেওয়ার জন্য কি আসবে, ডাজ, কখনোই ডু আসবে না, ডাজ। আর যেহেতু ইয়েসটা এখানে চলে আসছে গোর গায়ে, কিন্তু আর ইয়েস থাকবে না। তাহলে মোদ্দা কথা কি দাঁড়ালো, যে নেগেটিভ করতে গেলে প্রেজেন্ট ইনডেফিনিটে যেহেতু তার এক্সট্রা কোনো হেল্পিং ভার্ব থাকে না, আর নট যেহেতু দাবি করে আমাকে রক্ষা কবচের মধ্যে রাখতে হবে, দুটো ভার্বের সাপোর্টে রাখতে হবে, তাই বাইরে থেকে নিয়ে আসতে হয়, বাইরে থেকে তাকে নিয়ে আসতে হয়, বাইরে থেকে আনতে হয় কাকে, ডু অথবা ডাজকে। যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ডাজ নট হবে, অবশ্যই শুধু নট লিখবে না, নটের আগে ডাজ দেবে। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ হবে, ডাজ নট। আর থার্ড পারসন সিঙ্গুলার বাদে যা কিছু থাকবে কি হবে, ডু নট। কখনোই লিখো না যে আই নট গো টু স্কুল, নেভার ডু দ্যাট। নট এর আগে নট একটা ভার্ব চাইবেই, তার জন্য আমরা নটের আগে ডু বা ডাজ দেব। আর ডু বা ডাজ দেওয়ার অর্থ এই, পরবর্তীতে যে মেন ভার্বটি নিয়ে মানে যে কাজটি সে করছে, যায় কি খায় কি খেলে কি হাঁকে, যেটাই হবে, সেই ভার্বটা একদম প্রেজেন্ট ফর্মে থাকবে, তার গায়ে না এস না ইএস না আইএনজি, নাথিং, একদম পিওর প্রেজেন্ট ফর্মে থাকবে। নেগেটিভ ক্লিয়ার হয়ে গেল। চলো এখানে আছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে কোশ্চেন করা। এখানে যে বায়নাটা নোট করছিল যে আমাকে বস দুটোর মাঝখানে রাখতে হবে, দুটো ভার্বের মাঝখানে রাখতে হবে, সেই বায়না এবার কে করবে, সাবজেক্ট। সেই একই বায়না আমাকে দুটোর মাঝখানে রাখতে হবে, সেই একই থিওরি। অর্থাৎ নটের ক্ষেত্রে যে নিয়ম প্রযোজ্য ছিল সাবজেক্টের ক্ষেত্রে সেটাই হবে, অর্থাৎ সাবজেক্টের আগে বসে যাবে কে, ভার্বটা বসে যাবে, এবং সেটাকে ওই বাইরে থেকে আসা যে ডামি অক্সিলারি ডু অথবা ডাজ। যেমন এখানে ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো, ডু ইউ প্লে ফুটবল, ডু ইউ প্লে ফুটবল, ইউর আগে ডু দিতে হবে। কেন ডাজ হলো না, কারণ প্লের গায়েও তো এস ছিল না। প্লের গায়ে কেন এস ছিল না, কারণ সাবজেক্টটাও তো থার্ড পারসন সিঙ্গুলার ছিল না, তাই হবে ডু ইউ প্লে ফুটবল। এইবার আমি পরবর্তী আরেকটা ক্লাসে আরো আলোচনা করব, একে যদি আমি সামনে একটা ডব্লিউএইচ কোশ্চেন দেই যে হোয়েন ডু ইউ প্লে ফুটবল, যে আমি হোয়েন দেব বা হাউ ডু ইউ প্লে ফুটবল, তাহলে সামনে সেই হোয়েন বা হাউটা চলে যাবে, কিন্তু সাবজেক্টের আগে দুটা না দিলে কোশ্চেন মার্ক গঠিত হবে না। তাহলে কোশ্চেন মার্ক মানে নেগেটিভের ক্ষেত্রে যেমন নট চাই আমি দুটো ভার্বের মাঝখানে থাকবো, কোশ্চেনের ক্ষেত্রে সেই বায়নাটা, নটের বায়নাটা কে করে, ইউ করে। এবারে দেখো ইউ ছিল, প্লের গায়ে এস ছিল না। হ্যাঁ তুমি হয়তো বলবে যে এই যে নটের সামনে দায়িত্ব নেওয়ার জন্য আমাকে আমন্ত্রণ করতে হয়েছে, ভাই আয়, ভাই ডু ভার্ব, ডু বা ডাজ, তোরা কেউ আয়, অ্যাকচুয়ালি ডাজ না, ডু আয়।
আসলে ডু কিন্তু গোয়ের গায়ে যে ইয়েসটা ছিল ছিনিয়ে নিল অ্যাজ অ্যাজ রেমুনারেশন, পারিশ্রমিক হিসাবে। তাহলে এখানে ডু বসলো কেন? এখানে তো গো ছিল। ডু যখন এলো, গোকে চেয়েছে কিছু ছাড় ভাই। গো বললো আমি নিঃস্ব ভাই, কবরদক শূন্য, কি দেবো আমি নেই। তাহলে জগতে তো ভালো মানুষ আছে, চ্যারিটিও তো করে। তা ডু দেখলো এখানে তো আমার কিছুটা একটা প্রাপ্তি হয়েছে, চল ভাই তোকে আমি করে দিচ্ছি, বিনা পারিশ্রমিকই করে দিচ্ছি। সেক্ষেত্রে ডু কিছু না নিয়ে এখানে বসে যাচ্ছে, কারণ দেওয়ার মতো কিন্তু গো ভার্বের গায়ে কিছু ছিল না। ঠিক সেই জিনিসটা এখানেও প্রযোজ্য। জাস্ট যেটা নট চাইছিল যে আমার আগে ভার্ব থাকবে, মানে ডু বা ডাস থাকবে, সেটাই এবার কে চাইবে? সাবজেক্ট। ডু ইউ প্লে ফুটবল? ডু আই গো টু স্কুল? বা ডু দে কিল দ্য ডগ? ডু দে রাইট দ্য লেটার? ডু দে পেইন্ট দ্য ওয়াল? অর্থাৎ সব কিছুর আগে ডু হবে, কিন্তু যে মুহূর্তে সেটা থার্ড পার্সন সিঙ্গুলার হবে, হি বা শি বা রাম বা রহিম বা বয় দ্য গার্ল, সঙ্গে সঙ্গে সেই একই নিয়ম হবে। ডাজ হি প্লে ফুটবল? ডাজ শি ড্যান্স টুডে? ডাজ দ্য বার্ড ফ্লাই ইন দ্য স্কাই? অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার হলে সেই সাবজেক্টের আগে কি দিতে হবে? ডাজ, তবে কি কোশ্চেন মার্ক করতে পারো। এবার এসো থার্ড স্টেজ যেটা, সেটা এটার মধ্যে দুটোই আছে, ঠিক আছে? কোশ্চেনও থাকবে, আবার নেগেটিভও থাকবে। এখানে আমি কি বলছি? রাম স্কুলে যায়, রাম স্কুলে যায়। এখানে কি বলছি? রাম স্কুলে যায় না। এখানে কি বলছি? রাম কি স্কুলে যায়? আর এখানে প্রশ্ন করছে কি? রাম কি স্কুলে যায় না? অর্থাৎ কোশ্চেনও করছি, আবার নেগেটিভও করছি। নেগেটিভ ইন্টারোগেটিভ বা ইন্টারোগেটিভ নেগেটিভ দুটোই এর মধ্যে রয়েছে। তাহলে সেই যে রক্ষা কবচ দুজনেই চাইবে, অর্থাৎ সাবজেক্টও চাইবে আবার নটও চাইবে। এখানেও দেখো সাবজেক্টও চাইবে নটও চাইবে। তাই এই যে একই নিয়ম, ডাজ, কেন ডাজ জানো? এইটা রহিমটা কি থার্ড পার্সন সিঙ্গুলার, এখানেও ডাজ, কেন ডাজ জানো? হিটা থার্ড পার্সন সিঙ্গুলার। তাহলে এই হচ্ছে তোমার ভার্ব, আর এই হচ্ছে তোমার মেন ভার্ব, অ্যাকশন ভার্ব কি? রাইট। দেখো দুটো ভার্বের ঠিক ওই যে রাম লক্ষণের মাঝখানে দুজনেই বসেছে, দুজনেরই তো দাবি, নটও বসেছে সাবজেক্টও বসেছে। এবার একটা ব্যাপার হচ্ছে এই সাজানোর ব্যাপারটা, কে আগে বসবে? নট আগে বসবে না রহিম? তাহলে আমার